আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো টেম্পারেচার। টেম্পারেচার বা উষ্ণতা সম্পর্কে আমরা তো শুনেছি বা ব্যবহার করেই থাকি প্রায়, যে টেম্পারেচার এত, টেম্পারেচার অত। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে যখন গরমটা বেশি পড়ে তখন আরও আমরা কনসার্ন হয়ে যাই যে টেম্পারেচার শব্দটা। এই টেম্পারেচার শব্দটা বলতে কি বোঝায়, যদি এটা আমরা ভালো করে লক্ষ্য করি, যদিও আমরা টেম্পারেচার আর হিট এই দুটো শব্দকে অনেক সময় গুলিয়ে ফেলি। যেমন আমরা ছোটোবেলায় ভৌতবিজ্ঞানে পড়েছি তাপ আর উষ্ণতা, সেরকম টেম্পারেচার আর হিটটাকেও আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এক্ষেত্রে আমরা টেম্পারেচার শব্দটা ব্যবহার করলেও আমরা কিন্তু আসলে বোঝাতে চাইছি যে যেটাকে বাংলায় উষ্ণতা বা হিট আমরা ইংলিশে বলছি, সেই বিষয়টাকে। টেম্পারেচার বা উষ্ণতা এটা বায়ুমণ্ডলে একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রকৃতপক্ষে বায়ুমণ্ডলের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, তার মধ্যে টেম্পারেচারের অবদানটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই কারণে বায়ুমণ্ডলের যে বিভিন্ন পরিমাপ বা বায়ুমণ্ডলের মধ্যে কোনো একটা গোলযোগ বা কোনো একটা ঘটনা বা কোনো একটা ইনসিডেন্ট কেন হচ্ছে, সেটা বোঝাতে গিয়ে প্রায়শই আমরা টেম্পারেচার বা টেম্পারেচারের ভ্যারিয়েশন বা টেম্পারেচারের এক্সট্রিমিটি এই বিষয়গুলোকে খুঁজে পাই। অর্থাৎ তাপমাত্রা বা তাপের বিভিন্ন রকম পরিবর্তন বা বিভিন্ন রকম তারতম্যের জন্যই বায়ুমণ্ডলীয় যাবতীয় গোলযোগ ঘটনা, সেটা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হওয়া হোক, সেটা হিট ওয়েভ হোক, সেটা লু হোক, সেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা বা শৈত্যপ্রবাহ, যাই হোক না কেন, আমরা কিন্তু বেসিক্যালি সেই টেম্পারেচারের কথাতেই ঘুরে ফিরে চলে আসি। তার মানে তাপ বা বায়ুমণ্ডল পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই উষ্ণতা যেটা আমরা সূর্য থেকে পাই, সেই উষ্ণতা সম্পর্কিত ধারণাটাই হলো আমাদের বা তাপমাত্রা সংক্রান্ত ধারণা বা কনসেপ্ট অফ টেম্পারেচার। আজকের আলোচনায় আমি মোটামুটিভাবে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বা বায়ুমণ্ডলের অনুভূমিক বণ্টন বিষয়ে আলোচনা করব। যদি 1 ঘন্টার মধ্যে সময় হয় তাহলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে বায়ুমণ্ডলের যে তাপের উৎস, সেই সমগ্র উৎসটাই হচ্ছে সূর্য। এখানে আমরা আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। সেটার মধ্যে আমরা দেখি যে বায়ুমণ্ডলে সমস্ত প্রকার শক্তির উৎসই হলো সূর্য। কিন্তু আমরা আগে দেখেছি ইনসোলেশন বা হিট বাজেট পড়ার সময় যে বায়ুমণ্ডল সরাসরি সূর্যের দ্বারা উত্তপ্ত হতে পারে না, খুব কম অংশই সূর্যের দ্বারা উত্তপ্ত হয়। সেই কারণে বায়ুমণ্ডলকে পরোক্ষভাবে উত্তপ্ত করার ক্ষমতা সূর্যের রয়েছে। দেখা গেছে যে বায়ুমণ্ডল সূর্য থেকে আগত যে সৌরশক্তি, যেটা তাপ হিসেবে এখানে আলো হিসেবে আসে আর তাপ হিসেবে ব্যবহার হয়, সরাসরি বায়ুমণ্ডল খুব কম পরিমাণে গ্রহণ করতে পারে, যেহেতু সূর্য থেকে আলোটা আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে। আর বৃহৎ তরঙ্গ রূপে একটা ব্ল্যাক বডি, যেটা আর্থ অ্যাজ এ ব্ল্যাক বডি অ্যাক্ট করে বা কাজ করে, সেই কারণে ব্ল্যাক বডি থেকে যে বৃহৎ তরঙ্গরূপে বা লং ওয়েভে তাপটা যখন বেরিয়ে যায়, তখন সেটা কিন্তু বায়ুমণ্ডল অ্যাবজর্ব করতে পারে। তাহলে সরাসরি সূর্য বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করলেও পৃথিবী উত্তপ্তকরণের মাধ্যমে বায়ুমণ্ডলকে সরাসরি পরোক্ষভাবে সূর্য বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আমরা আগেই বলেছি যে প্রকৃতপক্ষে তাপ আর উষ্ণতা দুটো আলাদা আলাদা বিষয়। যদিও
এই তাপ বা উষ্ণতার এখানে আমরা কিন্তু ওই তাপ হিসেবেই ব্যবহার করব। এই তাপটাকে মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্সিবল হিট বা বোধগম্য তাপ। এই সেন্সিবল হিটটা কি? যে হিটটা বা তাপটা কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটায়। একটা লোহাকে গরম করলাম, তার টেম্পারেচারটা বেড়ে গেল, সেন্সিবল হিট। এটা থার্মোমিটারে ধরা যায় বা থার্মোমিটারে পরিমাপ করা যায়। দ্বিতীয়টা হচ্ছে লীন তাপ বা লেটেন্ট হিট। যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটালেও যাকে থার্মোমিটারে এবং বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু বস্তুর মধ্যেকার উষ্ণতা বা টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হয় না, তাকে বলা হয় লেটেন্ট হিট বা লীন তাপ। সেই কারণে এটা থার্মোমিটারেও ধরা যায় না। এছাড়া 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে রেডিয়েন্ট হিট বা বিকীর্ণ তাপ। যে তাপ কোনো উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে প্রবাহিত হয় আশেপাশের দিকে, সেই কারণে এটাকে বিকীর্ণ তাপ বলে। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সাধারণত, অর্থাৎ কোনো জড় মাধ্যম ছাড়াই তাপ যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে তাকে বিকীর্ণ তাপ বা সঞ্চালিত তাপ বলা হয়। অন অ্যান অ্যাভারেজ গড়ে টেম্পারেচার ডিক্রিজেস ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল, and thus low latitudes are characterized by high temperature corresponding to maximum insolation received within the tropics, whereas high latitude recorded lowest temperature in response to minimum insolation received in the polar areas. যদি আমরা পৃথিবীতে তাপমাত্রা বা তাপের বণ্টনটা লক্ষ্য করি তাহলে দেখব যে সাধারণভাবে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে তাপমাত্রা তাপ ক্রমশ কমতে থাকে। কেন হয়? মেরু অঞ্চলে ইনসোলেশনের পরিমাণ কম থাকে, আর নিরক্ষীয় অঞ্চলে ইনসোলেশনের পরিমাণ বেশি থাকার জন্য নিরক্ষীয় অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চলগুলো, প্রধানত নিরক্ষরেখা থেকে দুটো ট্রপিক পর্যন্ত অঞ্চল, সারা বছরই উষ্ণতা খুব বেশি থাকে। সেই কারণে এখানে বলা হচ্ছে যে temperature decreases from equator towards the pole. It may be mentioned that the highest temperature of Earth's surface is never recorded at the equator. এখানে একটা কথা মেনশন করা হচ্ছে যে হাইয়েস্ট টেম্পারেচার কখনোই ইকুয়েটারের উপরে দেখা যায় না, কারণ ইকুয়েটার অঞ্চলে সূর্যের রশ্মিটা সারা বছর একইভাবে পড়লেও দিন ও রাতের পরিমাণ যেহেতু 12 ঘন্টা, সেহেতু উষ্ণতার ফিরে যাওয়াটাও উষ্ণতা আসার সাথে সাথে জরুরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ 12 ঘন্টায় যতটা তাপ আসছে ঠিক সমপরিমাণ তাপ সে 12 ঘন্টায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু দুটো ট্রপিক্যাল এরিয়া, সেটা ট্রপিক অফ ক্যান্সার হোক, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হোক, দিন ও রাতের পরিমাণ ঋতু অনুযায়ী পরিবর্তন হয় দেখে কখনো কখনো সূর্যতাপ দীর্ঘ সময় ধরে পাওয়া যায়, কখনো কখনো সূর্যতাপ খুব কম সময় ধরে পাওয়া যায়। ফলে কখনো কখনো হিটের কখনো কখনো বেশি থাকে, কখনো কম থাকে। সেই কারণে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের সংলগ্ন এলাকাগুলোতে নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ারের হাইয়েস্ট টেম্পারেচারগুলো লক্ষ্য করা যায়। যে বেশিরভাগ টেম্পারেচার কেন দুটো ট্রপিক্যাল এরিয়াতে থাকে তার কতগুলো কারণ এখানে বলা হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে সূর্য থেকে সাধারণত যে রশ্মিটা পাওয়া যায় সেটা সাধারণত ইকুয়েটরিয়াল যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাতে সারা বছর লম্বভাবে পড়ছে বললেও বছরের দুটো সময় সঠিক লম্বভাবে ইকুয়েটরের উপরে সূর্যরশ্মিটা পড়ে না। এছাড়া দ্য সান রেজ আর নিয়ার ভার্টিক্যাল
ফর অনলি 30 days ইন দ্য ইয়ার উইদিন ইকুয়েটোরিয়াল জোন। বছরের মোটে 365 দিনের মধ্যে 30 দিন এই ভার্টিক্যালি ইকুয়েটরের ওপর সূর্যরশ্মি পড়ে থাকে। সেই কারণে সারা বছর ধরে বললাম আমরা, যদিও তবুও এই অঞ্চলটাতে সারা বছর ভার্টিক্যাল সূর্যরশ্মি বা লম্ব সূর্যরশ্মি এই অঞ্চলটাতে না পড়ার জন্য সাধারণভাবে এই অঞ্চলটাতে উষ্ণতার বৃদ্ধির পরিমাণটা কম হয়, যদিও গড়ে এই অঞ্চলটাতে উষ্ণতার পরিমাণ 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। ট্রপিক্যাল এরিয়া যে দুটো আছে, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন আর ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ মকরক্রান্তি রেখা আর কর্কটক্রান্তি রেখা, এই মকরক্রান্তি রেখা আর কর্কটক্রান্তি রেখার ওপরে ভার্টিক্যাল সানরে একটা দীর্ঘ সময় ধরে থাকে, কিন্তু ভার্টিক্যাল সানরের সাথে সাথে বছরের একটা সময় স্ল্যান্টিং সানরেও বা অবলিক সানরেও থাকে। সেই কারণে সারা বছর ধরে এই অঞ্চলটা গরম না হলেও বছরের কিছু নির্দিষ্ট সময়ে এই দুটো ক্রান্তীয় রেখা অঞ্চলে উষ্ণতার পরিমাণ খুব বেশি হয়ে যায়। নিরক্ষরেখার থেকে যত দূরে যাওয়া যায়, অর্থাৎ দুটো ক্রান্তীয় রেখার দিকে, অর্থাৎ ক্যান্সার আর ক্যাপ্রিকর্নের দিকে, অলমোস্ট ক্লিয়ার স্কাই for the most of the part of the year allow more inflow of solar radiation and consequent heating of the ground surface, whereas cloud cover reflects a portion of incident solar radiation. The cloud cover অঞ্চলে আমরা দেখেছি যে আগের টপিকে যখন আমরা হিট বাজেট নিয়ে আলোচনা করলাম, একটা অ্যালবেডো বলে একটা কথা বললাম। এই অ্যালবেডোটা মেঘের থেকে সব থেকে বেশি হয়, আর নিরক্ষীয় অঞ্চলে সাধারণত দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করে, ফলে দুপুরের পর থেকে ইনসোলেশন রিসিভের পরিমাণ কম হয়ে যায়। কিন্তু দুটো ক্রান্তীয় রেখায় সারা বছর উচ্চচাপ বিরাজ করার জন্য আকাশ মেঘমুক্ত থাকে, ফলে এখানে সারা বছরই প্রায় সূর্যরশ্মি বেশি পরিমাণে পাওয়া যায়। More heat energy is spent in evaporation and convection as latent heat in equatorial belt, while there is least evaporation near the tropics and very little amount of heat energy is spent as latent heat. নিরক্ষীয় অঞ্চলে কনভেকশন বা পরিচলন পদ্ধতিতে বায়ুর উষ্ণতাকরণ কাজ করে। এছাড়া এই অঞ্চলে কনডেনসেশন প্রক্রিয়া, ইভাপোরেশন প্রক্রিয়া বেশি পরিমাণে কাজ করে বলে এই অঞ্চলটাতে তাপ খরচ হয় কিছুটা পরিমাণ। এই তাপ খরচ হওয়ার জন্যই এই অঞ্চলটাতে তাপ উষ্ণতার পরিমাণ খুব একটা বেশি থাকতে পারে না, তবে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উষ্ণতাটা থাকে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর দিকে বা দক্ষিণে যাচ্ছি, উষ্ণতার কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে, যদিও গড়ে উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই পৃথিবীর অন্যান্য অঞ্চলের থেকে বেশি। আগের উল্লেখিত যে কারণগুলো, সেই কারণগুলো ছাড়াও generally temperature decreases from the equator towards the pole. This change of temperature, rather decrease of temperature poleward, is called temperature gradient. তাপ ঢাল, যেটা কথাটাকে বলা হয় তাপ ঢাল, এই তাপ ঢাল কথাটাকে একটু মনে রাখতে হবে, কারণ আমরা যখন বায়ু প্রবাহ পড়ব তখন তাপ ঢাল শব্দটা বা টেম্পারেচার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি? ধরা যাক নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি টেম্পারেচার, পোল অঞ্চলে সব থেকে কম টেম্পারেচার। আমরা জানি একটা রেখার কথা, যেটাকে বলা হয় সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এই সমষ্ণ রেখাগুলো কি কি? সমষ্ণ রেখাগুলো কাকে বলে বা সমষ্ণ রেখাটা কি? সমষ্ণ রেখাটা হচ্ছে কোনো একটা জায়গায় গড়ে যত টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার রেখাগুলোকে যদি আমরা কোনো ইমাজিনারি বা কাল্পনিক লাইন দ্বারা যুক্ত করি, তাহলে যে লাইনটা পাবো সেটাকে বলা হচ্ছে আইসোথার্ম বা সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখা পরপর সারা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। নিরক্ষরেখা থেকে পোল অবধি যদি একটা লাইন টেনে আমরা ক্রস সেকশন করি, যেভাবে আমরা টোপোশিটে প্রোফাইল আঁকি, সেভাবে ক্রস সেকশন যদি করি, তাহলে দেখা যাবে যে ক্রস সেকশনের যেটা আমরা প্রোফাইলটা পাবো,
সেটা নিরক্ষরেখার দিকে সব থেকে উঁচু হয়ে থাকবে আর পোলের দিকে সব থেকে নিচু হয়ে থাকবে। ফলে উঁচু জায়গা থেকে নিচু জায়গার যে একটা ঢাল পাওয়া যাচ্ছে, যেহেতু টেম্পারেচার এই ঢালটাকে নির্দিষ্ট করছে, সেই জন্য এটাকে বলা হয় তাপ ঢাল বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট নিরক্ষরেখা থেকে মেরুর দিকে নিচের দিকে নামে, আর মেরু থেকে নিরক্ষরেখার দিকে ক্রমশ ওপরের দিকে ওঠে। এটার উপর নির্ভর করে বায়ু প্রবাহটা কোন দিকে হবে। টেম্পারেচারটা কম থাকলে উচ্চ চাপ তৈরি হবে, টেম্পারেচার বেশি থাকলে নিম্ন চাপ তৈরি হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু প্রবাহিত হবে। সিজনাল হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, বছরের যে নির্দিষ্ট কতগুলো সময়, বছরের দুটো সময়ে সারা পৃথিবীব্যাপী টেম্পারেচারের যে লাইনগুলো আছে বা আইসোথার্মগুলো আছে সেটা অঙ্কন করা হয়। একটা হয় জুলাই মাসে, একটা জানুয়ারি মাসে। হঠাৎ করে কেন জুলাই আর জানুয়ারিটাই গ্রহণ করা হলো, তার দুটো নির্দিষ্ট কারণ আছে। এক নম্বর কারণ, জুলাই মাস হচ্ছে উত্তর গোলার্ধের সব থেকে গরম সময়, আর ঠিক দক্ষিণ গোলার্ধে সব থেকে ঠান্ডা সময়। ঠিক বিপরীতে জানুয়ারি মাস হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে ঠান্ডা সময়, দক্ষিণ গোলার্ধের সব থেকে গরম সময়। সেই কারণে জুলাই মাস আর জানুয়ারি মাসে আমাদের আইসোথার্মগুলো আঁকা হয় বা আইসোথার্মগুলোর ডিস্ট্রিবিউশন দেখানো হয়। এই আইসোথার্মগুলোর ডিস্ট্রিবিউশন দেখে বোঝা যায় যে কোন অঞ্চলে কী ধরনের তাপের পরিস্থিতি রয়েছে, কোন অঞ্চলে কী ধরনের বায়ু প্রবাহ হবে, এবং ক্রমাগত যদি এই আইসোথার্মগুলো আঁকা হতে থাকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ে, তাহলে এক সময় দেখা যাবে যে বায়ু প্রবাহের ধরন বা বায়ু প্রবাহের উপরে কোনো প্রেডিকশন বা পূর্বানুমান বা পূর্বাভাস আমাদের দেওয়া সম্ভব হচ্ছে। ঠিক এইগুলোর ওপরই ভিত্তি করে কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় মৌসুমি বায়ু কখন পৌঁছাবে, তার একটা নির্দিষ্ট ধারণা আবহবিজ্ঞানীরা পেয়ে থাকেন। কারণ বায়ুমণ্ডল সূর্য তাপ দ্বারা উত্তপ্ত হওয়ার পরই তার নির্দিষ্ট টেম্পারেচারটাকে শো করে, এবং ওই টেম্পারেচার লাইনগুলোকে যখন টেম্পারেচারের একই রকম টেম্পারেচার যুক্ত অঞ্চলগুলোকে বা জায়গাগুলোকে যখন আমরা লাইন দ্বারা যুক্ত করি, তখনই আমরা এই আইসোথার্ম বা সমষ্ণ রেখাটা পাই। এবার টেম্পারেচার, এবার বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে, বারবার কথাটা বলছি। তাহলে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? অবশ্যই নির্দিষ্ট পদ্ধতি আছে। তার মধ্যে তিনটে নির্দিষ্ট পদ্ধতি হলো, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই পরিবহন পদ্ধতিটা কিভাবে? পরিবহন পদ্ধতিটা হচ্ছে একটা বায়ুস্তর উত্তপ্ত হওয়ার পর পরবর্তী বায়ুস্তরটা উত্তপ্ত হয়। আমরা জানি যে পৃথিবী প্রথমে গরম হয়, তারপরে সংলগ্ন বায়ুমণ্ডল উষ্ণ হয়, এবং ওই বায়ুমণ্ডলের সংলগ্ন আরেকটু বায়ুমণ্ডল উষ্ণ হয়। এইভাবে ক্রমশ উষ্ণতা হতে থাকে। কনভেকশন পদ্ধতিটা কি? কনভেকশন পদ্ধতিটা হচ্ছে একটা পরিচলন পদ্ধতি, অর্থাৎ বায়ু উত্তপ্ত হয়ে ওপর দিকে উঠছে, ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নামছে। ফলে ঠান্ডা বায়ু গরম জায়গার দিকে, গরম বায়ু ঠান্ডা জায়গার দিকে তাপটাকে বহন করে নিয়ে যায়। বিকিরণ পদ্ধতি, কোনো জড় মাধ্যম ছাড়াই যদি তাপ বিকিরিত হয় এবং উত্তপ্ত করে বায়ুমণ্ডলকে, তখন তাকে বিকিরণ পদ্ধতি বলা হয়। এটা জানুয়ারি মাসের সমষ্ণ রেখা। যদি আমরা সমষ্ণ রেখাগুলোকে পরপর দেখি, জুলাই মাসের সমষ্ণ রেখার যে বন্টন, তার সাথে জানুয়ারি মাসের সমষ্ণ রেখার বন্টনটা কিন্তু মিলছে না। যদি আমরা আইসোথার্মগুলোর টেম্পারেচারগুলো লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে আইসোথার্মগুলোর যে টেম্পারেচারগুলোকে শো করছে, সেটা জানুয়ারি মাসে একরকম, জুলাই মাসে আরেক রকম। এই যে পৃথিবীতে অ্যাভারেজ টেম্পারেচার যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনগুলো কী কী বিষয়ের উপরে নির্ভর করে? আমাদের দুটো যে আইসোথার্ম ম্যাপ আমরা এতক্ষণ দেখলাম, সেই আইসোথার্ম ম্যাপগুলো আমাদের দেখাচ্ছে যে টেম্পারেচার জুলাই মাসে আর জানুয়ারি মাসে কেমন থাকে। এই যে ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষভাবে কার্যকরী হয়, সেটা হচ্ছে দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড জানুয়ারি আর দ্য ওয়ার্ম, যেটা আমরা আগে বললাম,
ওয়ার্মেস্ট অ্যান্ড কোল্ডেস্ট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য সাদার্ন হেমিস্ফিয়ার এই ব্যাপারটা। আর জানুয়ারি আর জুলাই মাস যেহেতু দুটো গোলার্ধে বিপরীত অবস্থাকে প্রদর্শন করে, সেই কারণে এই আইসোথার্মগুলো একটা সুনির্দিষ্ট তাপমাত্রার বা তাপের রূপরেখাকে আমাদের সামনে প্রকাশ করে। Both the maps show latitudinal shift of isotherm in accordance with seasonal shifting of overhead sun, but the shifting of isotherm is more pronounced on the continent. আমরা তাপের এই যে সমষ্ণ রেখাগুলো, এই সমষ্ণ রেখাগুলোকে বলা হচ্ছে যে সমুদ্র অপেক্ষা স্থলভাগের ওপরে সমষ্ণ রেখাগুলোর অ্যাকিউটনেস অনেক বেশি বেড়ে যায়। কারণ কি, স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয় ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে, কিন্তু জলভাগ যত তাড়াতাড়ি গরম হতে পারে না, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হতেও পারে না। ফলস্বরূপ আইসোথার্মগুলো জলভাগের ওপরে যেভাবে প্রায় প্যারালাল বিস্তার লাভ করে, স্থলভাগের ওপরে ঠিক সেইভাবে বিস্তার লাভ করতে পারে না, ডিউ টু ওভারহিটিং অফ ল্যান্ড সারফেস বা ওভারকুলিং অফ ল্যান্ড সারফেস। এবার দেখে নেওয়া যাক যে রিজিওনাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আমরা সারা পৃথিবীব্যাপী যদি তাপের ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে এই সারা পৃথিবীব্যাপী তাপের ডিস্ট্রিবিউশনটা আমাদের প্রথম স্লাইডটার মতটাকেই এখানে সামনে নিয়ে আসছে। সেটা হচ্ছে যে নিরক্ষরেখা থেকে যতই উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাওয়া যায়, উষ্ণতার পরিমাণ তত কমতে থাকে। বা পোল অঞ্চল থেকে যদি আমরা নিরক্ষরেখার দিকে যাই, তাহলে উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে। এই উষ্ণতার কম বেশি হওয়াটার ওপর নির্ভর করে সারা পৃথিবীব্যাপী অঞ্চলকে কতগুলো তাপ অঞ্চলে বিভক্ত করা হয় বা টেম্পারেচার রিজিয়নে ভাগ করা হয়, বা যেটাকে আমরা বলি তাপমণ্ডল, সেই অঞ্চলগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। এই বন্টনটা ব্যবস্থাটা কিন্তু আমাদের অনুভূমিক বন্টনের প্রথম সূচক, অর্থাৎ অনুভূমিক বন্টন যে কিভাবে হচ্ছে সারা পৃথিবীব্যাপী তাপের, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা দেখাতে পারি এই তাপমণ্ডলগুলোর মাধ্যমে। তাপমণ্ডলগুলোকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? সাধারণত 3টে ভাগে ভাগ করা যায়, যদিও 3টে ভাগ, কিন্তু সারা পৃথিবীব্যাপী 5খানা তাপমণ্ডল আমরা লক্ষ্য করি। প্রথমত আমরা যে অঞ্চলটার সবথেকে বেশি টেম্পারেচার থাকে সেই অঞ্চলটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে ট্রপিক্যাল জোন বা টরিড জোন। এই অঞ্চলটা হচ্ছে এমন একটা অঞ্চল যেটা দুটো ক্রান্তীয় রেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল জোন বা টরিড জোন। এই অঞ্চলটাতে সূর্য বছরের 2টো দিন কোনো না কোনো সময় লম্বভাবে অবশ্যই কিরণ দেয়। ফলে এই অঞ্চলে ম্যাক্সিমাম টেম্পারেচার পৃথিবীর অন্যান্য অঞ্চলের থেকে সারা বছর বেশি থাকে। এই অঞ্চলটাকে বলা হচ্ছে টরিড জোন। দ্বিতীয়ত যে সাদা রঙের যে অঞ্চলটা রয়েছে সেটা টেম্পারেট জোন। এটা হচ্ছে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি ল্যাটিটিউড যে অঞ্চলটা আছে, দুটো হেমিস্ফিয়ারে আলাদা আলাদা নর্দার্ন টেম্পারেট জোন, সাদার্ন টেম্পারেট জোন ভাগ করা যায়। নর্দার্ন টেম্পারেট জোন উত্তর গোলার্ধে এবং সাদার্ন টেম্পারেট জোন দক্ষিণ গোলার্ধে আমরা লক্ষ্য করি। এছাড়া দুটো রয়েছে ফ্রিজিড জোন, অর্থাৎ 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ফ্রিজিড জোন। কারণ এই অঞ্চলটাতে টরিড জোন অপেক্ষা ঠিক উল্টো অবস্থা, অর্থাৎ সারা বছর ধরে টেম্পারেচারের পরিমাণ খুব কম থাকার জন্য এই অঞ্চলটাতে সারা বছরই প্রায় শীতকাল বা ফ্রিজিড অবস্থা লক্ষ্য করা যায়। এবার যে এক একটা অঞ্চলে এক এক রকম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, টেম্পারেচারের এইরকম অবস্থা, সেই অবস্থাটা কেন হচ্ছে, অর্থাৎ এর পেছনে কি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে? কারণ থাকতে পারে, সেই থাকলে কারণগুলো কি? এবার আমরা দেখে নেব যে কোনো সারা পৃথিবীব্যাপী যে উষ্ণতার অনুভূমিক বন্টন, সেই অনুভূমিক বন্টনের উপর কি কারণগুলো প্রভাব বিস্তার করে। এখানে ওই ফ্রিজিড জোন, টেম্পারেট জোন, টরিড জোন সম্পর্কে বলা আছে।
factors affecting horizontal distribution of temperature. The horizontal distribution of temperature depends on insolation, seasonal change of winds, ocean current, nature of land, অল্টিটিউড, ল্যাটিটিউড, নানা রকম কারণগুলো রয়েছে। তবে প্রধানত যে 5টা কারণ, সেই 5টা কারণ সম্পর্কে আমরা দেখে নেব যে এই 5টা কারণগুলো কি কি। তার আগে আমি একটু জেনে নিই যে এতক্ষণ যেটুকু পড়া হলো সেটুকু বোঝা গেল কি না। অর্থাৎ যদি বোঝা যায় তাহলে কিছু প্রশ্ন থাকবে, আর যদি কিছু বোঝা না যায় তাহলে কোনো প্রশ্ন থাকবে না। বলো। কিছু প্রশ্ন আছে? স্যার এর আগে যে আপনি মানে ড্র করে বুঝিয়েছিলেন মানে ম্যাপে, সেটা আমার ঠিক করে বোঝা যায়নি। সেটা আমার ঠিক করে বোঝা যায়নি। এটা হ্যাঁ স্যার। এটা আর এটা দুটো আছে। এটাতে বলা হচ্ছে যে আইসোথাম ব্যাপারটা মনে বোঝা গেছে তো? হোয়াট ইজ আইসোথাম? একটু ভালো করে বলুন না স্যার। আইসোথামটা হচ্ছে দ্য প্লেসেস, ইমাজিনারি লাইন জয়নিং দ্য প্লেসেস হ্যাভিং দ্য লোকাল অ্যাভারেজ সেম অ্যাভারেজ টেম্পারেচার। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে দেখো এখানে যদি একটা 20 ডিগ্রি টেম্পারেচার আছে, একটা লাইন, এই লাইনটা 20 ডিগ্রি টেম্পারেচার, তার মানে এই লাইনটা যেখান দিয়ে গেছে সেই জায়গাটার অ্যাভারেজ টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রি। এই যে আইসোথামগুলো, এই আইসোথামগুলোর ডিস্ট্রিবিউশনটা আমাদের দেখায় যে সারা পৃথিবীতে বা হোল ওয়ার্ল্ডে টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনটা একটা বিশেষ একটা বা স্পেশাল কোনো একটা নির্দিষ্ট একটা সিজনে কেমন আছে। এই ডিস্ট্রিবিউশনটা থেকে আমাদের একটা ধারণা করতে হয় যে আমাদের উইন্ড মুভমেন্টটা কেমন হতে পারে। উইন্ড মুভমেন্টটা ডিপেন্ড করে টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপরে। এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কি? টেম্পারেচার গ্রেডিয়েন্টটা হচ্ছে একটা ক্রস সেকশন যেটা হাইয়েস্ট টেম্পারেচার আর লোয়েস্ট টেম্পারেচারের একটা জয়নিং লাইন হুইচ শোজ আ গ্রেডিয়েন্ট অর আ স্লোপ। ওই স্লোপটার উপরে জল যেরকম উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায় জানি তো, তেমনি এয়ার হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ার দিকে যায়। এবার এই হাই প্রেশার আর লো প্রেশারটা কখন হচ্ছে? টেম্পারেচার ইনক্রিজ করলে লো প্রেশার হয়, টেম্পারেচার ডিক্রিজ করলে হাই প্রেশার হয়। তাহলে হাই প্রেশার ঠান্ডা জায়গা, লো প্রেশার গরম জায়গা। তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড মুভমেন্ট হবে। এই আইসোথামগুলো যেমন আমাদের অ্যাভারেজ টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছে, তেমনি অ্যাভারেজ উইন্ড মুভমেন্টটাকেও এখানে আমরা দেখাতে পারি। যেমন ধরো এইখানে 0 ডিগ্রি টেম্পারেচার যদি হাই প্রেশার ধরি, তাহলে সে 20 ডিগ্রি টেম্পারেচার মানে 0 ডিগ্রি টেম্পারেচার থেকে 20 ডিগ্রি টেম্পারেচারের দিকে উইন্ড মুভমেন্ট হবে। তাহলে তো উইন্ডটা 0 ডিগ্রি থেকে সব চলে যাবে 20 ডিগ্রিতে। 0 ডিগ্রি অঞ্চলে যারা আছে তারা আর নিঃশ্বাস কিচ্ছু নিতে পারবে না। এরকম কি অবস্থা হয় কখনো? না। এটা কেন হয় না? স্যার উইন্ড মুভ করছে, কিন্তু আবার তো উইন্ড ওইখানে আসবে। কি করে আসবে? আমি তো বলছি যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড যাবে। স্যার যখন দুটো অঞ্চলে সেম হয়ে যাবে সেম হয়ে তখন যাবে তো মানে কেন সেম হবে? মানে যখন উচ্চ ও থেকে নিম্নর দিকে যাচ্ছে তখন যখন দুটো জায়গায় সেম টেম্পারেচার চলে আসবে
তাহলে উইন্ড মুভমেন্টটা কেন হয়? যখন একটা কমে যায় একটা বেড়ে যায় তখন উইন্ড মুভমেন্টটা করছে, তখন বায়ু চলাচল হচ্ছে, কিন্তু যখন দুটো হ্যাঁ, বায়ু জায়গায় চলাচল হচ্ছে, তাহলে বায়ু চলাচলের উদ্দেশ্যটা কি? বায়ু ভাবছে, ঠান্ডা জায়গার বায়ু ভাবছে আমি গরম জায়গাটাতে যাব, কেন? আমার উদ্দেশ্যটা কি যাওয়ার? কারণ ওই গরম জায়গার উষ্ণ বা মানে বায়ুটা উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, হুম। ওই জায়গায় যে ভ্যাকুয়াম সৃষ্টি হয় সেই হুম। ভ্যাকুয়াম পূরণের জন্যই ঠান্ডা অঞ্চলের ওই বায়ুটা শীতল অঞ্চলের বায়ুটা ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে ঠান্ডা অঞ্চলে যে বায়ু শূন্য হয়ে গেল? স্যার পুরো বায়ুতে শূন্য হবে না। কেন হবে না? এই ব্যালেন্সটা মেনটেন করবে কে? আমরা ফ্যান চালাবো? স্যার নেচার করে দেয়। নেচার তো করে দেয়, নেচার তো আর বাবু কোনো উপায় নেই, নেচার তো করবেই। হ্যাঁ, এবার আপনি ক্লিয়ার বলুন। এই যে উইন্ড মুভমেন্টের কথাটা আমরা বললাম, যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে দেখা যাচ্ছে তো ডায়াগ্রামটা। হ্যাঁ স্যার। হাই প্রেশার থেকে লো প্রেশারে এটা হয়ে যাচ্ছে আর্থ সারফেসের দিকে। কারণ আর্থ সারফেস দিয়ে কেন হয়? ঠান্ডা যে এয়ারটা বা কোল্ড যে এয়ারটা, সে তো ভারী, যে কোনো ঠান্ডা জিনিসই ভারী, সে সবসময় আর্থ সারফেসের কাছাকাছি থাকে। আর যে গরম, সে তার উপরে গ্র্যাভিটির পুলটা ততটা থাকতে পারে না, তখন সে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। ঠান্ডা বাতাসটা যেমন আসছে, তেমনি গরম বাতাসটাও ঠান্ডার দিকে যাচ্ছে। একটা হয় আপার অ্যাটমসফিয়ারে, যেখানে গরম হাওয়াটা ঠান্ডার দিকে যায়, আর লোয়ার অ্যাটমসফিয়ারে বা ট্রপোস্ফিয়ারের একদম নিচের দিকে ঠান্ডা বায়ুটা গরম বায়ুর দিকে আসে। এর উদ্দেশ্যটা হচ্ছে হিটের ডিস্ট্রিবিউশন। মাদার নেচার সবসময় কি করে? একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করে। সে কোনো জায়গাকে খুব ঠান্ডা, কোনো জায়গাকে খুব গরম রাখবে না। সে চাইবে তার সিস্টেমের মধ্যে সব কিছুর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকুক। এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করতে গিয়েই ঠান্ডা বাতাসটা গরম জায়গায় গিয়ে বা জায়গাটাকে ঠান্ডা করার চেষ্টা করে, গরম বাতাসটা ঠান্ডা জায়গার দিকে গিয়ে ওই জায়গাটাকে গরম করার চেষ্টা করে। তার ফলে নিউট্রালাইজ হয়। নিউট্রালাইজ হয়ে গেলে কিন্তু আর এয়ার মুভমেন্ট বন্ধ হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখি বোঝা গেল না গেল না? শুনতে পাচ্ছি। স্যার মুভ করছে এটা তো আমরাও জানি, কিন্তু হ্যাঁ। আপনি যে বলেন ওখানটা ফাঁকা হয়ে যাবে, ওর তোটা ফাঁকা হয়ে যাবে না তো, ফাঁকা হয় না তো। ফাঁকা কি হয়? তাহলে হ্যাঁ আমরা তো সেটাই বলি। তো। হ্যাঁ, এবার কেন হয় না সেটা বলতে হবে তো, কিভাবে হয় না। যখন আমার ঠান্ডা এয়ারটা ট্রপিক্যাল এরিয়ার দিকে চলে এলো, তাহলে ঠান্ডা জায়গায় যখন ভ্যাকুয়াম তৈরি হয়, ওই ভ্যাকুয়ামটাকে আবার ফিল আপ করার জন্য গরম জায়গায় বা এয়ারটা ওখানটায় চলে যায়। এটা হয় আপার অ্যাটমসফিয়ার দিয়ে, এই জন্য আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। লোয়ার অ্যাটমসফিয়ারে শুধু আমরা দেখলাম যে ঠান্ডা জায়গা থেকে হাওয়াটা আসছে। স্যার ওইখানে সমুদ্র আছে, ওইখানে অনেক হিট হয়, মানে তারপর সমুদ্র না, heat সমুদ্র অত বেশি যাবে হিটেড হয় না। এর মধ্যে যেটা maintain থাকে। ল্যান্ড এরিয়া বেশি হিটেড হয়। তোর সি এরিয়া বা ওশেন এরিয়া অত তাড়াতাড়ি হিটেড হতে পারে না। সেই কারণে আইসোথার্মগুলোর অ্যাকিউটনেসটা ল্যান্ড এরিয়াতে যতটা, সি এরিয়াতে ততটা নয়। এরপর আমরা দেখে নিচ্ছি যে ফ্যাক্টরস, কোন ফ্যাক্টরসগুলো আমাদের এই হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। প্রথমত হচ্ছে ইনসোলেশন রিসিভড। আমরা যে ইনসোলেশন পাই, সেই ইনসোলেশনটার ওপরে নির্ভর করছে কোনো একটা জায়গা কতটা গরম হবে, কতটা ঠান্ডা হবে। আমরা যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পড়লাম, সেই সময় আমরা দেখেছিলাম যে অবলিক বা স্ল্যান্টিং যে রে, সে কোনো একটা জায়গাকে তত বেশি হিট করতে পারে না যতটা ভার্টিক্যাল সান রে পারে। তাহলে যে অঞ্চলটা ভার্টিক্যাল সান রে পায়, সেই অঞ্চলটা স্বাভাবিকভাবে গরম হয়ে যায়। এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল এলাকা থেকে শুরু করে দুটো ট্রপিক্যাল এরিয়ার মধ্যে বছরের 2 দিন অবশ্যই আমরা ভার্টিক্যাল সান রে পাই। এই 2 দিন আমরা 2 দিনের জন্য, এবং সারা বছরই সূর্য কখনোই 30 থেকে 35 ডিগ্রির কমে এখানে দেখা যায় না। ফলে সাধারণত 60 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকার কথা, তবে যখন
একেবারে সাদার্ন হেমিস্ফিয়ারের দিকে চলে যায় সূর্যটা, তখন অনেক সময় 60 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কমে যায়, সেটা 30 ডিগ্রির মধ্যে থাকে। এইবার ইনসোলেশন যে যতটা পাচ্ছে, অর্থাৎ ইকুটোরিয়াল এলাকা এবং ট্রপিক্যাল এলাকা যেহেতু ইনসোলেশনের পরিমাণটা বেশি পায়, সেই কারণে এই অঞ্চলগুলোর টেম্পারেচার অনেক বেশি থাকে বা এই অঞ্চলের হিট অনেক বেশি থাকে সারা বছর। ফলে যে অঞ্চলটা ইনসোলেশন যত বেশি পাবে সেই অঞ্চলটা তত বেশি উষ্ণতাটা আমাদের দেখাবে। তাহলে হরাইজন্টালি ইকুটোরিয়াল টু ট্রপিক্যাল এরিয়া মোটামুটিভাবে সারা বছরই খুব গরম থাকে। দুটো হেমিস্ফিয়ারে যখন গরমকাল চলে একসাথে নয়, আলাদা আলাদা সময়ে, সেই সময় হিটের রিসিপ্টের পরিমাণ সবথেকে বেশি থাকে। সেই কারণে এই দুটো সময়ে পৃথিবীর ওই অংশগুলো সবথেকে বেশি উষ্ণ হয়। তবে ইকুটোরিয়াল এলাকাটা সারা বছরই প্রায় একই রকম উষ্ণ থাকে। আবার যে অঞ্চলগুলোতে, অর্থাৎ যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে গরমকাল তখন সাদার্ন হেমিস্ফিয়ারে শীতকাল, এই সময় ওই অঞ্চলটা কম ইনসুলেশন পায়, ফলে ততটা গরম হতে পারে না। ফলে ওই অঞ্চলগুলোতে টেম্পারেচার অনেক কম থাকে এবং আইসোথার্মের ডিস্ট্রিবিউশনটা নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। শীতকালে আইসোথার্মগুলোর ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি প্যারালাল দেন সামার সিজন, কারণ সামার সিজনে ল্যান্ড এরিয়া যতটা গরম হয় ওয়াটার এরিয়া ততটা গরম হতে পারে না। ফলে ওয়াটার এরিয়া আর ল্যান্ড এরিয়ার মধ্যে আইসোথার্মের ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছুটা ডিসপ্যারিটি লক্ষ্য করা যায়। পোলার রিজিয়নে সারা বছরই খুব কম টেম্পারেচার, খুব কম ইনসুলেশন পাওয়া যায়, সেই কারণে পোলার রিজিয়নটা সারা বছরই ঠান্ডা থাকে। দুটো পোলার রিজিয়ন, নর্থ পোল আর সাউথ পোলের এলাকাগুলো, এই অঞ্চলটাতে সারা বছরই ইনসুলেশন রিসিপ্টের পরিমাণ অনেক কম। এছাড়া এই অঞ্চলটাতে মোটামুটিভাবে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। 6 মাস রাতের সময় একটুও ইনসুলেশন পাওয়া যায় না, আর 6 মাস দিন যখন চলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এত লো থাকে যে ওই অঞ্চলগুলো ততটা পরিমাণে গরম হতে পারে না। ইন বিটুইন টরিড জোন অ্যান্ড পোলার জোন বা ফ্রিজিড জোন, এদের মাঝখানে রয়েছে টেম্পারেট জোন। টেম্পারেট জোনটা মডারেটলি 30 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসুলেশন পায়। এই ইনসুলেশন খুব বেশি পরিমাণে জায়গাটাকে গরম করতে পারে না, অর্থাৎ ট্রপিক্যাল এলাকা থেকে কম গরম করে কিন্তু পোলার এলাকা থেকে বেশি গরম করে। ফলে এই অঞ্চলটাতে মডারেটলি কোল্ড এনভায়রনমেন্টাল সিচুয়েশন তৈরি হয় এবং এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে টেম্পারেট জোন। অর্থাৎ আমরা টরিড জোনের মতো গরমে একদম ঘেমে চিপচিপে হয়ে যাব না, বা ফ্রিজিড জোনের মতো ঠান্ডায় জমেও যাব না। তবে শীতকালগুলো টেম্পারেট জোনে শীতকালগুলো টেম্পারেট জোনে অনেক বেশি সিভিয়ার দ্যান দ্যাট অফ টরিড জোন। অর্থাৎ টরিড জোনের শীতকাল, অর্থাৎ আমাদের এখানকার শীতকালের সাথে যদি আমরা ভাবি তাহলে আমরা টরিড জোনে থাকি। এই টরিড জোনের শীতকাল টেম্পারেট জোনের শীতকালের থেকে অনেক বেশি মাইল্ড। তুলনামূলকভাবে টেম্পারেট জোনের শীতকাল ফ্রিজিড জোনের থেকে মাইল্ড হলেও টরিড জোন অপেক্ষা অনেক বেশি সিভিয়ার। দ্বিতীয়ত হচ্ছে এলিভেশন। এলিভেশন পড়তে গিয়ে আমাদের প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যের কথা আমরা আগের দিন দেখলাম, আগের লেকচার, অর্থাৎ যে প্রথম যে লেকচারটা, যেটা আমরা টেম্পারেচারের বেসিসে আমরা অ্যাটমসফিয়ারের ক্লাসিফিকেশন বা স্ট্রাকচারটাকে তৈরি করেছিলাম। অর্থাৎ টেম্পারেচার বাড়ছে কোথাও, টেম্পারেচার কমছে কোথাও, এর বেসিসে আমরা কতগুলো অঞ্চলকে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো। তাহলে আমরা যে অঞ্চলটাতে বসবাস করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের অ্যাটমসফিয়ারিক যে সিচুয়েশন, সেই সিচুয়েশন একটা ক্যারেক্টারকে নির্দেশ করে, সেটা হচ্ছে এলিভেশন বা অল্টিটিউডের ইনক্রিজ হলে টেম্পারেচার ডিক্রিজ করে, যেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এই নর্মাল ল্যাপস রেট কত ডিগ্রি? অর্থাৎ যদি আমরা কোনো একটা জায়গা থেকে ঠিক ভার্টিক্যালি 1 কিলোমিটার বা 1000 মিটার ওপরের দিকে উঠে যাই, তাহলে যে জায়গা থেকে উঠলাম সেই জায়গায় যে টেম্পারেচারটা ছিল
1000 মিটার উপরের দিকে গেলে সেই অঞ্চলটার টেম্পারেচার কমে গিয়ে যাবে 6.4 ডিগ্রি কমে যাবে। অর্থাৎ যদি 30 ডিগ্রি থাকে তাহলে 23.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে ওই জায়গাটার টেম্পারেচার। এইভাবে যত আমরা উপরের দিকে উঠতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমরা ট্রপোপজে গিয়ে পৌঁছাচ্ছি, ততক্ষণ এই টেম্পারেচার ডিক্রিজের পরিমাণ প্রায় -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটা আবার নির্ভর করে আমি কোন জায়গা থেকে ওপরের দিকে উঠছি। যদি আমি ফ্রিজিং জোনের থেকে ওপরের দিকে উঠি তাহলে টেম্পারেচারের কমে যাওয়ার পরিমাণটা যতটা হবে, আমার ইকুয়েটোরিয়াল এলাকাটাতে টেম্পারেচার কমে যাওয়ার পরিমাণ ততটা হবে না। অর্থাৎ যেহেতু সারফেস টেম্পারেচার বেশি, সেহেতু আমরা নির্দিষ্ট একটা হাইটে গিয়ে যে টেম্পারেচারটা পাবো সেটা আমরা ফ্রিজিং জোনে গিয়ে সেই টেম্পারেচারটা পাবো না, অনেক কম পাবো। তবে ইন অ্যান অ্যাভারেজ 6.4 ডিগ্রি সেলসিয়াস ল্যাপস হয় এভরি 1000 মিটারে, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস রেটে উষ্ণতাটা কমে যায়। এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এটাও হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব বিস্তার করে, কারণ আমরা সারা পৃথিবীব্যাপী উঁচু নিচু বিভিন্ন জায়গা দেখতে পাই। যেমন ট্রপিক্যাল এলাকার মধ্যে অবস্থিত হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলের যদি আমরা অ্যাভারেজ টেম্পারেচার দেখি তাহলে অন্যান্য ট্রপিক্যাল লো ল্যান্ডের থেকে ওই জায়গাটার অ্যাভারেজ টেম্পারেচার অনেক কম। এর কারণ ওই জায়গাটার অল্টিটিউড বা ওই জায়গাটার এলিভেশন অনেক বেশি। তাহলে এলিভেশন বাড়ার সাথে সাথে উষ্ণতার পরিমাণ বা টেম্পারেচারের পরিমাণ ক্রমশ কমে যেতে থাকে। তৃতীয়ত যে কারণটা আছে সেটা হচ্ছে ওশান কারেন্ট। ওশান কারেন্ট এটা টেম্পারেচারের ওপরে সরাসরি ততটা প্রভাব বিস্তার করে না যতটা এর ডিস্ট্রিবিউশনের উপরে করে। অর্থাৎ এই ওশান কারেন্ট আর উইন্ড এই দুটো কিন্তু টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ওশান কারেন্ট যখন পড়েছিলাম ছোটোবেলায় ক্লাস 10-এ, তখন দেখেছিলাম যে এখানে দু ধরনের কারেন্ট আমরা দেখি, একটা হচ্ছে কোল্ড কারেন্ট আর একটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট। কোল্ড কারেন্টগুলো কি কি? কোল্ড কারেন্টগুলোর বৈশিষ্ট্যটা কি? কোল্ড কারেন্টগুলো পোলার রিজিয়ন থেকে ইকুয়েটোরিয়াল রিজিয়নের দিকে যায়। আর ওয়ার্ম কারেন্টের বৈশিষ্ট্য কি? সে ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নের দিকে যায়। এর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গরম জলকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, ঠান্ডা জলকে গরম জায়গায় নিয়ে আসা। এই কাজটা ওশান কারেন্টগুলো করে। আর এই ওশান কারেন্টগুলো যে যে অঞ্চলের উপর দিয়ে যখন যখন যায় সেই ওশান কারেন্টটা তার আশেপাশের জায়গাগুলোকে ঠান্ডা অথবা গরম করে দিতে পারে। যেমন আমাদের ছোটোবেলাতে মাধ্যমিকে একটা প্রায় প্রশ্ন আসতো যে একই ল্যাটিটিউডিনাল লোকেশনে লন্ডন আছে আর নিউ ইয়র্ক আছে, তবে লন্ডন আর নিউ ইয়র্কের ক্ষেত্রে বা সেন্ট লরেন্স যে নদীটা আছে সেখানে কেন সেন্ট লরেন্স নদীটা শীতকালে জমে যাচ্ছে আর লন্ডন কেন শীতকালেও ওই জায়গাটা জমে যায় না টেমস নদীটা? সেটা একটা যে কারণটা ব্যাখ্যা করা হতো সেটা হচ্ছে ওয়ার্ম আর কোল্ড ওশান কারেন্টের জন্য। এখানে দুটো রঙের ওশান কারেন্ট দেখানো আছে এই ডায়াগ্রামটাতে। একটা হচ্ছে একটু ব্রাউনিশ আর একটা হচ্ছে একটু পার্পল ধরনের। ব্রাউনিশটা আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট, কারণ আমরা ঠিক মাঝামাঝি 0 ডিগ্রি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটার বরাবর যে দুখানা ব্রাউন কালারের কারেন্টের আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, সেই দুটো কারেন্ট হচ্ছে ওয়ার্ম কারেন্ট। আর পোলার রিজিয়ন থেকে যে কারেন্টটা আসছে পার্পল কালারের, সেইটাকে দেখা যাচ্ছে সে ইকুয়েটারের দিকে যাচ্ছে, তার মানে সে হচ্ছে ঠান্ডা জায়গা থেকে আসছে। এবার যে অঞ্চলের উপর কাছ দিয়ে সে যায় সে তার আশেপাশের অঞ্চলের হিটের ডিস্ট্রিবিউশনটার উপরে একটা ইমপ্যাক্ট রাখে। সেই কারণে দেখা যায় ওয়ার্ম কারেন্ট যদি ঠান্ডা অঞ্চলের দিকে যায় বরফগুলো গলে যায়, আর কোল্ড কারেন্ট যদি গরম অঞ্চলের দিকে আসে তাহলে সেখানকার টেম্পারেচার কমে যাওয়ার জন্য ওইখানকার ময়েশ্চারের ঘাটতি তৈরি হয়, ডেফিসিয়েন্সি তৈরি হয়। এই ডেফিসিয়েন্সির জন্য ওই জায়গাটাতে বৃষ্টি কমে যায় এবং তৈরি হয় মরুভূমি অঞ্চল।
এখানে সারা পৃথিবীতে ওয়ার্ম কারেন্ট আর কোল্ড কারেন্টের ডিস্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে। এর মেন উদ্দেশ্যটাই কিন্তু যেমন আমরা আগে এতক্ষণ আলোচনা করলাম যে বায়ু প্রবাহটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওশান কারেন্টেরও কিন্তু একটা এই হিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর যেহেতু আজ সারফেস দিয়ে হচ্ছে সেই কারণে এটা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ওশান কারেন্ট কোথায় যাচ্ছে এবং কোন ওশান কারেন্টটা যাচ্ছে, ঠান্ডাটা না গরমটা। যদি ঠান্ডাটা যায় তাহলে কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে, যদি গরমটা যায় তাহলে কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে, বা হিটের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ওশান কারেন্টের বা ওয়ার্ম কারেন্ট, কোল্ড কারেন্টের একটা নির্দিষ্ট ভূমিকা আছে বলে মনে করা হয়। এখানেও আমরা ওশানের যে ল্যাটিটিউডনাল যে শিফট, যে আইসোথার্মাল যে শিফটিং, সেই আইসোথার্মাল শিফটিংয়ের ব্যাপারটা আমরা দেখতে পারি ওই ওশান কারেন্টের জন্য অনেক সময় হয়ে থাকে। অর্থাৎ আমাদের কোল্ড কারেন্ট বা ওয়ার্ম কারেন্ট যার প্রভাবেই হোক না কেন, সমুদ্র অঞ্চলে আইসোথার্মের যে ডিস্ট্রিবিউশন সেটা অনেক বেশি সিম্পল, তুলনামূলকভাবে ল্যান্ড এরিয়াতে আইসোথার্মের ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি অ্যাকিউট। এখানে দেখা যাচ্ছে যে জানুয়ারি আর জুলাই মাসে ল্যান্ড এরিয়াতে একটা নির্দিষ্ট আইসোথার্ম কতটা শিফট করে যায়, সেটা ওশানের উপরে শিফটিংয়ের পরিমাণটা কিন্তু অনেক কম। যেহেতু ওশানটা গরম হতেও অনেক বেশি সময় নেয়, ঠান্ডা হতেও অনেক বেশি সময় নেয়, তুলনামূলকভাবে ল্যান্ড এরিয়া তাড়াতাড়ি হিটেড হয়ে যায় আর তাড়াতাড়ি কুল ডাউনও হয়ে যায়। এরপরে আমাদের কাজ, অর্থাৎ আমাদের কাজ মানে আমরা যারা মানুষরা কী কী কাজকর্ম করে ফেলি যার প্রভাবে আমরা লোকাল অ্যাটমসফিয়ারকে, লোকাল এনভায়রনমেন্টকে বা লোকাল ক্লাইমেটের উপরে একটা নির্দিষ্ট ইম্প্যাক্ট রেখে ফেলি। আমাদের যে বিল্ট আপ এরিয়া মানে শুধু ঘর বাড়ি নয়, বিল্ট আপ এরিয়া মানে যে রাস্তাঘাট সেগুলো, রেল লাইন সেগুলো, এবং আমাদের যে ধরা যাক আমাদের যে গাড়ি টাড়ি ব্যবহার করি আমরা, প্রত্যেকটা জিনিসই হিটটাকে অ্যাবজর্ব করে রাখি এতটা পরিমাণে যে আরবান এরিয়া আশেপাশের রুরাল এরিয়ার থেকে অনেক বেশি গরম হয়ে যায়। তার ফলে আমরা যদি একটা আইসোথার্ম তৈরি করি তাহলে দেখব রুরাল এরিয়াতে আইসোথার্মের টেম্পারেচারটা অনেকটা কম, বা আমরা যদি একটা ক্রস সেকশনও করি তাহলেও দেখব আরবান এরিয়াতে আইসোথার্মটা অনেক টেম্পারেচারটা বেশি থাকার জন্য ওপর দিকে উঠে গেছে, রুরাল এরিয়াতে অনেকটা নিচের দিকে রয়েছে। ফলে আমাদের কাজের জন্য টেম্পারেচারের বা হিটের হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। অর্থাৎ বিল্ট আপ এরিয়া বা সিটি এরিয়া বা আরবান এরিয়া অনেক বেশি উষ্ণ থাকে আশেপাশের রুরাল এরিয়াগুলোর থেকে। শীতকালেও ঠিক তার অবস্থাটা আমরা ভালোভাবে দেখতে পাই যে গ্রাম অঞ্চলগুলো অনেক ঠান্ডা, তুলনামূলকভাবে আমরা যারা শহরে বসবাসকারী তারা ঠান্ডাটাকে ঠিকমতো এনজয় করতে পারি না। যেহেতু ট্রপিক্যাল এরিয়াতে ঠান্ডাটা একটা এনজয় করার মতো বিষয়, সেই কারণে আমরা ঠান্ডাটাকে ততটা এনজয় করতে পারি না যতটা রুরাল এরিয়ার লোকেরা করে। তবে এই এনজয়মেন্টের আবার ফ্যাক্টরস নানা রকম আছে, সেগুলো আলাদা অন্য সময় সেগুলো নিয়ে ভাবা যাবে বা আলোচনা করা যাবে। 5 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনেন্টালিটি। প্রিন্সিপাল অফ কন্টিনেন্টালিটি মানেটা কি? প্রিন্সিপাল অফ কন্টিনেন্টালিটির মানেটা হচ্ছে আমার যে লোকেশন, সেই লোকেশনটা সমুদ্র থেকে কতটা দূরে বা কাছে। অর্থাৎ আমি কন্টিনেন্টের ঠিক মাঝামাঝি, যেমন মহাদেশীয় অবস্থান বলে একটা বাংলায় কথা আছে। মহাদেশীয় অবস্থান এটা কিন্তু ইতিহাসের সেই মহাদেশীয় পন্থা বলে বা মহাদেশীয় পদ্ধতি বলে সেটা থেকে আলাদা। মহাদেশীয় অবস্থান হচ্ছে এমন একটা অবস্থান যেটাকে বর্ণনা করা হয় আমি সমুদ্র থেকে কতটা দূরে আছি। এটা বলাটার উদ্দেশ্যটা কি? এটা বলাটার উদ্দেশ্যটা হচ্ছে আমার টেম্পারেচারের এক্সট্রিমিটিটা কোথায় বেশি হবে। যদি আমি সমুদ্র থেকে দূরে যাই তাহলে আমার সামার সিজনে যে টেম্পারেচার থাকবে উইন্টার সিজনে তার থেকে অনেক পরিমাণে কম টেম্পারেচার থাকবে। অর্থাৎ সামার সিজন খুব গরম, উইন্টার সিজন খুব ঠান্ডা থাকবে। তুলনামূলকভাবে আমি যদি সমুদ্রের কাছাকাছি থাকি তাহলে আমার ওখানকার টেম্পারেচার সামারেও খুব বেশি হবে না, উইন্টারেও খুব বেশি হবে না। আমরা দিল্লি আর কলকাতা বা দিল্লি আর মুম্বাইয়ের টেম্পারেচার ভ্যারিয়েশনটা লক্ষ্য করলেই বুঝতে পারবো
দিল্লিতে শীতকালে, শীতের সময় বিশেষ করে জানুয়ারি মাসটার প্রথম দিকে দিন 15 টেম্পারেচার 1-2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। কিন্তু মুম্বাই যেখানে সমুদ্রের কাছে আছে সেখানে টেম্পারেচার কিন্তু অতটা নামে না। সেই কারণে নর্দার্ন ইন্ডিয়ার শহরগুলো যেটা সমুদ্র থেকে অনেক দূরে, সেই অঞ্চলগুলোতে কিন্তু টেম্পারেচার অনেক কম থাকে শীতকালে। তুলনামূলকভাবে সামার সিজনে টেম্পারেচার অনেক বেশি। দিল্লিতে 45 ডিগ্রি থেকে 47 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। কলকাতাতে কিন্তু অতটা টেম্পারেচার বাড়তে পারে না, ডিউ টু দ্য লোকেশন বা নিয়ারেস্ট লোকেশন অফ বে অফ বেঙ্গল, বা মুম্বাইতে হতে পারে না ডিউ টু দ্য লোকেশন অফ অ্যারাবিয়ান সি, বা সমুদ্রের কাছাকাছি অবস্থানের জন্য মুম্বাই বা কলকাতাতে টেম্পারেচার অতটা বাড়তে পারে না গ্রীষ্মকালেও, বা শীতকালেও টেম্পারেচার অতটা কমতে পারে না। তাহলে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনে এখানটায় দেখানো আছে যে যেহেতু জল স্থলভাগ অপেক্ষা 5 গুণ বেশি সময় নেয় গরম হতে, সেই কারণে গরম হতে হতে দেখা যাচ্ছে যে সিজনটা চেঞ্জ হয়ে যায়, বা ঠান্ডা হতে হতেও সিজনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আবার নতুন সিজনের সাথে জলটা তার পরিবর্তনটা করতে শুরু করে। সেই কারণে জল খুব তাড়াতাড়ি গরম বা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না। তুলনামূলকভাবে ল্যান্ড এরিয়াতে খুব তাড়াতাড়ি গরম, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে ইভাপোরেশনের একটা ভূমিকা আছে। যেহেতু জল এলাকাটাতে বা সমুদ্র এলাকাতে ইভাপোরেশনের পরিমাণটা বেশি, সেই কারণে ইভাপোরেশন কিন্তু বায়ুমণ্ডলের টেম্পারেচারটাকে ইভাপোরেশন করার সময় ব্যবহার করে টেম্পারেচারটা কিছুটা পরিমাণে কমিয়েও দিতে পারে। এতক্ষণ যে আমরা 5টা ফ্যাক্টর পড়লাম, সেই 5টা ফ্যাক্টর হচ্ছে ইনসোলেশন রিসিভড বাই দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আর্থ, এলিভেশন অফ দ্য এরিয়া, ওশান কারেন্ট, তার ইম্প্যাক্ট, আরবান হিট আইল্যান্ড, প্রিন্সিপাল অফ কন্টিনেন্টালিটি। এছাড়া আমরা এয়ারের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আমরা দেখলাম যে কোনো একটা অঞ্চলে এয়ারের ডিস্ট্রিবিউশনটাও কিন্তু কোনো একটা জায়গা ঠান্ডা হবে না গরম হবে তার উপর একটা প্রভাব বিস্তার করে। এটা জানুয়ারি আর জুলাই মাসে আইসোথার্মিক যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে। আর এখানে টেম্পারেচারের এক্সট্রিমিটির জন্য কীভাবে প্রেশার বেল্ট তৈরি হয়, আর প্রেশার বেল্টগুলো কীভাবে আমাদের উইন্ড মুভমেন্টটাকে কন্ট্রোল করে সেটা দেখানো হচ্ছে। আর এই প্রেশার বেল্টটা নির্ভর করছে টেম্পারেচারটা কতটা বেশি থাকছে, কতটা কম থাকছে। এছাড়া 2-1টা ফিজিক্যাল ফ্যাক্টর আছে, সেটা আমরা পরবর্তী সময় আলোচনা করব। যে ঠান্ডা জায়গাতেও অনেক সময় লো প্রেশার হচ্ছে, সেই কারণে যখন আমরা উইন্ড মুভমেন্ট বা উইন্ড সম্পর্কে আমাদের চ্যাপ্টারে করবো তখন আমরা দেখব। এখানে আমরা দেখে নিচ্ছি যে এই যে উইন্ড মুভমেন্ট, এই উইন্ড মুভমেন্টটা কিন্তু হিটের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা ল্যান্ড ব্রিজে আর সি ব্রিজে যেগুলো আছে সেগুলোও কিন্তু কোনো একটা অঞ্চলের টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা টেম্পারেচারের হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলো কোনো প্রশ্ন আছে কিনা। আপাতত হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটা আমরা কমপ্লিট করলাম মোটামুটিভাবে 1 ঘন্টা, এটা মোটামুটিভাবে 45-47 মিনিট লাগলো। বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন করতে হবে। বলো স্যার। বলছিলাম যে আমরা তো জানি যে মানে স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, জল তার থেকে মানে আরো সময় লাগে গরম হতে। হ্যাঁ, তো এটা কেন হয়? এবার আমাদের কোনো একটা জায়গা বা বস্তু গরম কেন হবে সেটা জানার জন্য আমাদের সেটা কি দিয়ে তৈরি। হ্যাঁ, একটা একই পরিমাণ রাবার ব্যান্ড আমরা স্ট্রেচ করলাম, সেটা লম্বা হতে থাকলো, হতে 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 একটা সময় ছিঁড়ে যায়, কিন্তু প্রথমেই ছিঁড়ে যায় না। আর একটা একই পরিমাণ যদি সুতো, কটন যে ফাইবার থাকে, সেটাকে যদি টানি, একটু টানলে পরে সেটা পেঁচিয়ে যাচ্ছে। দুটোই এমন, দুটো আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি। তো রাবার ব্যান্ডটা যেটা দিয়ে তৈরি
কটন ফাইবারের ওই থ্রেডটা তো সেই একই জিনিস দিয়ে তৈরি নয়। না। এইবার জল যে উপাদানগুলো দিয়ে তৈরি আর ল্যান্ড যে উপাদানগুলো দিয়ে তৈরি সেইগুলো আলাদা আলাদা। হ্যাঁ। এইবার জলকে গরম করলাম, আস্তে আস্তে গরম হতে থাকলো, জলটা কিন্তু আয়তনে বাড়তে পারে। জলের কনসিস্টেন্সি এমন বা তার ফর্মটা এমন যে সে আয়তনে বাড়লেও সে কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকতে পারে। কিন্তু ল্যান্ড এরিয়া তুলনামূলকভাবে আয়তনে কম বাড়তে পারে, বাড়বে। প্রত্যেকটা জিনিসই তাপ দিলে আয়তনে বাড়ার চেষ্টা করে। জলের পার্টিকেলের মধ্যে হিটের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো সামঞ্জস্যভাবে থাকার জায়গা করে নিতে পারে। জলের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো দূরে সরে যায় বা কাছাকাছি চলে আসে। এই দূরে সরে যাওয়া আর কাছাকাছি চলে আসা এটা খুব ধীরে ধীরে সে করে, এবং এই ধীরে ধীরে করার জন্য তার তাপ গ্রহণ বা তাপ বর্জন ক্ষমতা সেটা খুব আস্তে আস্তে হয়। কিন্তু ল্যান্ড এরিয়ার যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি তারা তাপের এলিমেন্টগুলোকে চট করে গ্রহণ করে, নিজে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। কিন্তু দেখা যাবে সারফেস এরিয়া যতটা গরম তার ঠিক নিচে কিন্তু অতটা গরম হতে পারে না। অর্থাৎ সরাসরি সূর্যের সামনে যে আছে, আমরা যদি ওই তোদের এক্সফোলিয়েশন যে পদ্ধতিটা পড়েছি ওয়েদারিংয়ে, এক্সফোলিয়েশনটা সারফেস এরিয়াটাতে হয়। তাহলে যদি সারা জলের মধ্যে যতটা পরিমাণ টেম্পারেচারটা যাচ্ছে বা ইনসোলেশনটা যাচ্ছে সেটা খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে। তুলনামূলকভাবে ল্যান্ড এরিয়াতে হিটের ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি হয় না। সে কারণেও আপার সারফেস যতটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, লোয়ার সারফেস ততটা গরম হতে পারে না। বা আমরা সাধারণত আপার সারফেসটাই যেহেতু দেখি, যেন ল্যান্ড এরিয়াটাকে বেশি গরম হতে দেখি, তুলনামূলকভাবে সি এরিয়াটাতে বা ওয়াটার বডিটাকে অতটা তাড়াতাড়ি গরম হতে দেখি না। অর্থাৎ তার কাজ করার ক্ষমতা খুব ধীরের জন্য সে তাপটা গ্রহণ করা বা বর্জন করতে অনেকটা বেশি সময় নিয়ে ফেলে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আছে প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। যদি প্রশ্ন না থাকে তাহলে এখানে আমরা আলোচনাটা শেষ করছি।